মা, ও মা, কি করছো তুমি বলো তো? সেই সেই তুমি কলা বাগানে রয়েছো বলো? তোমাকে কখন থেকে ডাকছি, তোমার কোনো হুঁশ আছে? কি যে তুমি সারাক্ষণ এই কলা বাগান নিয়ে পড়ে থাকো না, কে জানে। আমি একটা জায়গায় বেরোবো, কালকেই তো তোমাকে বলে রেখেছি। কোথায় তুমি আমাকে একটু সময় মতো খেতে দেবে, তা না এই কলা বাগানে পড়ে রয়েছো। ওই তো খেতে দেবে দুটো আলু সেদ্ধ আর ভাত, তার জন্য আবার কত ডাকাডাকি করতে হচ্ছে তোমাকে। উফ, অসহ্য লাগে এইসব ঢং দেখা না, আমার আর সহ্য হয় না। আরে মনা, এত রাগ করছিস কেন বলতো? চল চল বাবা চল, খেতে দিচ্ছি তো। তুই আমাকে যে ডাকছিস, আমি তো শুনতেই পারিনি, তাই তো সাড়া দিতে পারছিলাম না। আর আজকে তোকে শুধু সেদ্ধ ভাত দেব না রে, আজকে একটু খিচুড়ি বানিয়েছি, আর সাথে মোচার বড়াও করেছি। তুই শুধু শুধু এই আমাদের কলা বাগানের উপর রাগ করিস। এই বল তো, আজকে আমাদের এই কলা বাগানটা আছে বলেই তো আমরা মোচা, কলা পাতায় পাতুরি, আরো কত কিছু সহজে খেতে পারি। তোর ঠাকুর দাদার সময় থেকে বানানো এই কলা বাগানটা, যেটা তোর বাবার কাছেও খুব প্রিয় ছিল, আর এখন আমার কাছেও খুব প্রিয় রে মা। তাই তো এই বাগানটার পরিচর্যা করি। এই ধুর, তুমি চুপ করো তো। ওই না মোচার বড়া, এ নিয়ে আবার কত কথা। এমন ভাবে বলছো যেন আমার ঠাকুর দাদু কলা বাগান না, আমার জন্য এক কলসি সোনা, মোহর, মানিক্য সব রেখে গেছে। আসল কথা, আমার ভবিষ্যৎ নিয়ে তোমরা কেউ ভাবোইনি। না হলে আমার কপালে এই ভাঙা বাড়ি আর এই কলা বাগান আগাছার মতো, এছাড়া আর কিছুই জুটলো না। সবার বাবা দাদুরা সবার জন্য কত সম্পত্তি, কত কিছু রেখে যায়, আর আমার কপালটা দেখো না। এই যাক গিয়ে যাক, ছাড়ো তো এইসব কথা, কথায় কথা বাড়ে। চলো, এর থেকে ভালো আমাকে খেতে দেবে, চলো। এত রাগ করতে নেই রে মা, হতেই পারে আমরা গরিব, তাই বলে বাবা দাদুর ভালোবাসার জিনিসের ব্যাপারে কেউ এইভাবে কথা বলে বলতো? তুই জানিস, আমাদের বাড়ির এই কলা বাগানের জন্যই তো কত দূর দূর গ্রামের মানুষ আমাদের বাড়ি চেনে। সবাই এই বাগানের কত সুনাম করে। তাই তোর তো গর্ব হওয়া উচিত রে, যে বাবা দাদুরা টাকা পয়সা না দিয়ে যেতে পারলেও কিন্তু ওরা যে সুনাম দিয়ে গেছে, এটা কতজন দিতে পারে বলতো? এই সুনামের হিসাব এই টাকা পয়সা দিয়ে কি আর করা যায়? এর জন্যই তো আমিও এই বাগানকে কত যত্ন করি, যাতে বাগানটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। যতই হোক, ব্যাপারটা সুনামের, সম্মানের, বুঝিস না তো? ফালতু জ্ঞান দিও না তো মা। এইসব সুনাম সুনাম যে করছো, সুনাম দিয়ে কি করবো বলো তো? সুনাম দিয়ে কি পেট ভরবে আমাদের? তোমার যত সব নাটকের কথা, এর জন্যই আমার ভবিষ্যতের কথা না ভেবে সারাক্ষণ এই কলা বাগানের সেবা যত্ন করছো। কত কারোর মা কত রকম কাজ করে, কেউ সেলাই করে, কেউ সুতো করে, কেউ ফুলের মালা বানায়, এইসব করে টাকা রোজগার করছে, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য টাকা রাখছে। আর তুমি তুমি পড়ে রয়েছো তোমার এই কলা বাগান নিয়ে। ছাড়ো মা, ছাড়ো। এইসব ভাবলেই আমার মাথা আগুনের মতো গরম হয়ে যায়। তাই এক জায়গায় বেরোনোর আগে আমি নিজের মাথা এরম করে খারাপ করতে চাই না। দয়া করে আর কথা না বাড়িয়ে আমাকে খেতে দেবে, চলো। আচ্ছা বাবা, আচ্ছা, রাগ করিস না। চল চল, এখনই খেতে দিচ্ছি রে মা। আমার তো সব রান্না অনেক আগেই হয়ে গেছে, তুই বেরোবি বলে। চল, এখনই দিচ্ছি। এই যে,
তোমার কাছেই এসেছিলাম। তোমাদের বাড়ির এই কলা বাগানটা, এটা তো খুবই সুন্দর। আমি তোমাদের বাড়ির এই কলা বাগানটা, মানে ধরে নাও তোমাদের পুরো বাড়িটাই কিনে ফেলতে চাই। তাহলে বলো, কত টাকা দিলে আমাকে তোমাদের এই বাগান সমেত পুরো বাড়িটা বিক্রি করবে? আমি তাহলে তত টাকাই দিতে রাজি। এ এ কি জমিদার গিন্নি, আপনি আপনি আমাদের বাড়িতে যে, কি সৌভাগ্য আমার! আসুন না গিন্নিমা, আসুন না, আমাদের ঘরে আসুন আগে। আপনার সাথে কি বাইরে দাঁড়িয়ে কথা বলা যায়? বলুন তো। আপনি ঘরে আসুন গিন্নিমা, দয়া করে আগে ঘরে আসুন। একটু চা বানাই, তারপরে চা খেতে খেতে গল্প করা যাবে। আগে ঘরে চলুন তো। না না, ঘরে বসতে তো আমি আসিনি গো, তাই ঘরে আমি যেতে পারবো না। আসলে তোমাদের বাড়ির পাশে দিয়েই আমি এক জায়গায় যাচ্ছিলাম, কিন্তু তোমাদের বাড়ির এই অপূর্ব কলা বাগান দেখে আমি তো একেবারে মুগ্ধ। তাই তোমার বাড়িটা আমার চাই। এই কুঁড়ে ঘরটা ভেঙে আমি এখানে সুন্দর একটা বাড়ি বানাবো। তারপর আমি মাঝে মধ্যেই এখানে এসে থাকবো আর এই সুন্দর কলা বাগানের সৌন্দর্য অনুভব করব। বলো বলো, দেরি না করে বলো দেখি, কত টাকা দিলে তোমার এই কলা বাগান সদ্য বাড়িটা তুমি আমার কাছে বিক্রি করতে পারবে? তাড়াতাড়ি বলো। এই সব বুঝতে পারছি গিন্নিমা, আপনার যে আমার বাগানটা এরকম পছন্দ হয়েছে, এটা শুনে আমি তো খুব খুশি। আমার খুব আনন্দ লাগছে। কিন্তু গিন্নিমা, আমাকে ক্ষমা করবেন। এই বাড়ি, এই কলা বাগান আমি আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। এটা আমার শ্বশুর মশাইয়ের রেখে যাওয়া শেষ স্মৃতি, যেটার অধিকার তো শুধু আমার মেয়ের কাছেই আছে, তাই না? আর আমার কাছে, মানে আমাদের কাছে তো আমাদের এই বাড়ি আর এইটুকু সামান্য জমি, এছাড়া তো কিছুই নেই। তাই আমাকে ক্ষমা করে দেবেন গিন্নিমা, আমি এই বাড়ি, বাগান কিছুই আপনার কাছে বিক্রি করতে পারবো না। হুম, বুঝলাম। তবে তোমাদের এই বাড়ি, বাগান সব মিলিয়ে ঠিক কত টাকার সম্পত্তি আছে বলো তো? খুব জোর হলে তো 20,000 টাকা, এর বেশি তো হওয়া উচিত না, তাই না? কিন্তু আমি তোমাদেরকে 50,000 টাকা দেব। তাহলে তো তোমাদের এই বাড়ি, জমি সব আমাকে দিতে কোনো সমস্যা হবে না, তাই তো? কি বলছেটা কি গিন্নিমা? আমাদের এই ভাঙা বাড়ি, এইটুকু কলা বাগান, এই সামান্য জমির জন্য গিন্নিমা বলছেন 50,000 টাকা দেবেন? এই 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 আমাদের বাড়ি ঘরের জন্য তো ঠিকঠাক করে কেউ 20,000 টাকাও দিতে চাইবে না, আর সেখানে কিনা 50,000 টাকা! ও বাবা গো, গিন্নিমা কি বলছেন আদেও গিন্নিমা নিজে জানেন? কি হলো, তুমি চুপ করে গেলে যে? কি, 50,000 টাকা তোমার কম মনে হচ্ছে, তাই তো? ঠিক আছে, আমি তোমাকে 80,000 টাকা দেব, তাহলে নিশ্চয় তোমার কম মনে হবে না। আমি সবই বুঝতে পারছি, বাড়ির মধ্যে এত সুন্দর বাগান পরিচর্যা করতেও তো অনেক খরচা হয়েছে তোমার, তারও তো একটা মূল্য আছে, তাই না? ঠিক আছে, সবই ঠিক আছে। তাহলে 80,000 টাকায় আমাকে তুমি তোমার বাড়ি বিক্রি করে দেবে, ঠিক আছে? আর কোনো বাধা রইলো না কিন্তু। কি বলছেন কি গিন্নিমা? আমার আমার এই বাড়ির জন্য উনি বলছেন 80,000 টাকা দেবেন? গিন্নিমা, গিন্নিমা এমন কি দেখলেন আমার এই ভাঙা বাড়িতে আর এই সামান্য কলা বাগানে যে উনি এত বেশি টাকা দিতে রাজি হয়ে গেলেন? কিন্তু
কিন্তু তাও তো আমি এই বাড়ি বাগান কিছুই বিক্রি করতে পারবো না। এটা এটাই তো আমাদের একমাত্র সম্পদ। এটা বিক্রি করি কি করে? কি হলো, তুমি এখনো চুপ করে আছো যে? হ্যাঁ না, কিছু উত্তর তো দেবে, না হলে আমি বুঝবো কি করে তুমি কি চাইছো। এই না না গিন্নিমা, মানে এই বাড়িটা আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। এটা এটা তো আমাদের একমাত্র সম্পদ, তাই না? তাই এটা যদি আমি বিক্রি করে দিই, আমরা মা মেয়ে কোথায় গিয়ে উঠবো বলুন তো? না না গিন্নিমা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি এই কাজ করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে 1 লক্ষ টাকা দেব, কিন্তু এই বাগান বাড়িটা আমার চাই। এত সুন্দর বাগান আমি আমাদের জমিদার বাড়িতেও করতে চেয়েছিলাম, কিন্তু কেউ বানিয়ে দিতে পারেনি। প্রকৃতির এই সৌন্দর্যর উপরে আর কিছু হতে পারে না। তাই আমি এই বাড়ির জন্য 1 লক্ষ টাকা দিতেও রাজি। তাহলে বলো এবার কি করবে? 1 লক্ষ টাকা দিয়ে তুমি এই গ্রামে তোমার বাড়ির থেকে অনেক বড় বাড়ি জমি সব পাবে। এমনকি এই 1 লক্ষ টাকার থেকে অনেক টাকা বাঁচিয়ে তুমি তোমার মেয়ের বিয়েরও আয়োজন করতে পারবে। এবার তাহলে ভেবে বলো আমাকে, 1 লক্ষ টাকার বিনিময়ে তুমি তোমার এই জমি বাড়ি সব আমাকে বিক্রি করে দিতে পারবে তো? 1 লক্ষ টাকা? এত টাকা? না না, এবার আর না করা উচিত হবে না। আমার আমার মেয়েটার ভবিষ্যৎ হয়ে যাবে এতগুলো টাকা দিয়ে। ওর তো অনেক আক্ষেপ যে ওর বাবা দাদু আমি ওর জন্য, ওর ভবিষ্যতের জন্য কিছুই করে রাখতে পারিনি। কিন্তু আজকে যদি আমি এই বাড়িটা 1 লক্ষ টাকা দিয়ে বিক্রি করতে পারি, তাহলে ওর জন্য জমি বাড়ি ওর ভবিষ্যতের টাকা সব রেখে যেতে পারবো। তাহলে এটাই বুদ্ধিমানের হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক, আমি বরং বাড়িটা বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা গিন্নিমা, আমি আপনার প্রস্তাবে এবার রাজি। আজকে তো হবে না, আপনি এই বাড়ি কিনতে কালকে আসুন। আমি তাহলে সব জিনিসপত্র গুছিয়ে রাখবো, কাল তাহলে আপনাকে বাড়িটা খালি করে দেব, কেমন? আচ্ছা, তাই কথা থাকলো তাহলে। আমি কালকে টাকা নিয়ে চলে আসবো, আর তুমি তোমার বাড়ি জমি সব আমার কাছে বিক্রি করে দেবে। ঠিক আছে, এখন তাহলে আমি আসি। কালকে সকালবেলা কিন্তু আমি আসবো, এ কথা মনে রেখো। কি বলছো কি মা, এইসব কথা? আমাদের এই জমি, এই কলা বাগান, এর জন্য উনি আমাদেরকে 1 লক্ষ টাকা দেবেন বলেছেন? কিন্তু কেন বলো তো? আমাদের এই জমির জন্য কেউ ঠিক মতো 10 থেকে 20 হাজার টাকা দেবে কিনা সন্দেহ। আর গিন্নিমা বলেছেন কিনা 1 লক্ষ টাকা দেবেন। না মা, আমার তো ব্যাপারটা সন্দেহ লাগছে। এই বাগানটা ওনার এমন কি ভালো লাগলো যে উনি এত টাকা দিতে রাজি হয়ে গেলেন? কিছু তো একটা গন্ডগোল আছে। সত্যি বলতে কি মনা, এটা আমিও একবার ভেবেছিলাম। আমার মাথাতেও এই একই কথা একবার এসেছিল, যে আমাদের এই সামান্য জমির জন্য কেন উনি এত টাকা দিতে রাজি হয়ে গেলেন। কিন্তু উনি যখন বারবার করে আমাদের বাগানের সুনাম করছিলেন, প্রশংসা করছিলেন, তখন আমার মনটা আবার শান্ত হলো। জমিদার গিন্নি, উনার তো আর টাকা পয়সার অভাব নেই, তাই না? তাই উনি নিজের শখের জন্য এটা কিনতেই পারেন। এটাতে অত অবাক হওয়ারও কিছু আছে কি? হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছো। সে উনি পারেন, অনেক কিছুই কিনতে পারেন। কিন্তু আমার মনে হচ্ছে আমার ঠাকুর দাদু নিশ্চয়ই কোনো ধনসম্পদ আমাদের বাড়ির জমিতে, মানে বিশেষ করে ওই কলা বাগানের জমিতে লুকিয়ে রেখে গেছেন। তাই তো উনি কলা বাগানের এত যত্ন করতেন।
আর এই খবরটা কোনোভাবে ওই জমিদার গিন্নি জানতে পেরেছেন, তাই জন্যই উনি এত দাম দিয়ে আমাদের জমি কিনতে চাইছেন। একটা কাজ করি মা, চলো আমরা কলা বাগানের মাটি খুঁড়ে দেখি, যদি আমরা হীরা মানিক্য কোনো কলসি পাই তাহলে তো আমাদেরকে আর পিছন ঘুরে তাকাতে হবে না। চলো মা, চলো কলা বাগানে চলো, ওখানটা খুঁড়ে দেখি। হ্যাঁ, এটাও হতে পারে। তুই যেই কথাটা বলছিস এটা একেবারে অসম্ভব তো কিছু না। চল তাহলে গিয়ে দেখি। না মা, না, আমাদেরই ভুল ভাবনা ছিল যে আমার জন্য দাদু কোনো সম্পত্তির ঘোড়া রেখে গেছেন, কিন্তু দাদু তো আমার জন্য কিচ্ছু রেখে যাননি। অকারণেই আমরা এত কষ্ট করলাম। ইস রে, এ কি সর্বনাশ হলো আমাদের! আমরা লোভের কারণে পুরো বাগানটাকেই তো নষ্ট করে দিলাম। এবার এবার কি আর জমিদার গিন্নি আমাদেরকে 1,00,000 টাকা দেবেন আমাদের এই জমিটা কেনার জন্য? কি জানি নিজের হাতে নিজের কত বড় সর্বনাশ করে ফেললাম। আমার সব শেষ হয়ে গেল। এ এ কি কলা বাগানের এ কি অবস্থা হলো একদিনের মধ্যে! এত সুন্দর কলা বাগানটা কিভাবে কিভাবে নষ্ট করে ফেললে তোমরা? গিন্নিমা, গিন্নিমা, আমাদের খুব ভুল হয়ে গেছে। এই একটা বিশেষ কারণের জন্য আমাদেরকে এই কলা বাগানের মাটি খুঁড়ে ফেলতে হয়েছে। আপনাকে আপনাকে 1,00,000 টাকা আর দিতে হবে না। আপনি বরং ওই 50,000 টাকাই আমাদেরকে দিন। এই বাগান বাড়ি সবকিছু আপনার নামে তাহলে দিয়ে দেব। আমাদের জন্য এই বাগানের যা ক্ষতি হয়েছে তার জন্য আপনি 50,000 টাকা কেটে নিন, আর বাকি 50,000 টাকা আমাদের দিন, তাহলেই যথেষ্ট। না না, প্রশ্নই ওঠে না। বাগানটাই তো আর নেই, তাহলে তোমাদের বাড়ি আমি আর কেন কিনবো? 50,000 টাকা তো দূরের কথা, এই বাড়ি আমি 5,000 টাকা দিয়েও আর কিনতে রাজি নই। শুধুমাত্র এই কলা বাগানের জন্যই আমি 1,00,000 টাকা দিতে রাজি হয়েছিলাম। তাই এখন যখন আর কলা বাগানই নেই, তাহলে এই জমি কেনারও আর কোনো প্রশ্নই নেই। ইস রে, আমার লোভের জন্য সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। যদি এত লোভ না দেখাতাম তাহলে এখন আমাদের কাছে 1,00,000 টাকা থাকতো, যেটা দিয়ে আমরা ধনীদের মতো জীবন কাটাতে পারতাম। কিন্তু কিন্তু আমার লোভের জন্য সব শেষ হয়ে গেল, সব শেষ।